সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কিছু কথা বললেই না হয়। আমাদের যে ইজি বাইকগুলো চলে আমাদের এই 25-26 এখানে আমাদের 27 নং ওয়ার্ডের ভিতরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে পাসপোর্ট অফিস, শিক্ষা বোর্ড, কারিগরি, তারপর বিভিন্ন প্রায় 17 থেকে 18টা প্রতিষ্ঠান আছে। এই 18টা প্রতিষ্ঠানের সরকারি লোকগুলো আসা যাওয়া করে। তারপর স্কুল আছে, এখানে বড় বড় স্কুল একটা আছে। তারা সবাই এই ইজি বাইকের মাধ্যমে অনেক সুবিধা পায়। সময় মতো তারা প্রতিষ্ঠানে যেতে পারে, সময় মতো তারা বাড়িতেও যেতে পারে। এই ইজি বাইকের মাধ্যমে তারা যাতায়াত করে, অনেক সুবিধা হয়। এবং তাদের কাছ থেকে আমরাও শুনেছি যে তারা বলছে যে ইজি বাইক থাকার কারণে, কারণ কোনো কোনো গাড়ি আছে যে এক সময় রোডে দাঁড়ানোর পর সিএনজি মনে করেন সিএনজি দাঁড়ানোর পর যতক্ষণ পর্যন্ত তার 5 জন প্যাসেঞ্জার না হবে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না। কিন্তু আমাদের ইজি বাইক জনগণের সরকারি প্রতিষ্ঠানে যারা আছে সবাইকে তাদের সময়ের মূল্য দিতে জানে। 2 জন যদি উঠে প্যাসেঞ্জার তারা টান দিয়ে তারা গন্তব্যস্থানে পৌঁছে দেয়। অতএব আমাদের ইজি বাইকটা থাকা খুবই প্রয়োজন। সেটা সবার জন্য জরুরি, আমাদের জন্য জরুরি। আমরা এই ইজি বাইক চালিয়ে আমাদের পরিবারও চালাতে পারি। সাধারণ শিক্ষার্থীরা সবসময় ওই ইজি বাইকের মাধ্যমে চলাচল করে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা এই কমিটির মাধ্যমে, যে কমিটির মাধ্যমে এই সুযোগ করে বুঝিয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের আকর্ষণ আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের কষ্ট শুনে, আমাদের দুঃখ শুনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা বলা মাত্রই কোনো অনেক অতিথি দেখতেছি। আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আকর্ষণ অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু ভাই, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর। আমার অনুরোধ, বিনীত অনুরোধ আমাদের শ্রমিকদের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আপনি ভালো একটা দিক নির্দেশনা দেবেন এবং সবকিছু গুছিয়ে যেভাবে আমরা গাড়িগুলো চালাতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আজকের এই অধিকার আদায়ের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত শ্রমিক জনতা ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, দক্ষিণ সুরমার 25, 26, 27, 41 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশ ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের সাবেক সংগ্রামী সহসভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সংগ্রামী সহসভাপতি, সাবেক চেয়ারম্যান জননেতা রাহার উদ্দিন, মঞ্চে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, 25 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার প্রার্থী, শ্রমিক নেতা জননেতা কফিলউদ্দিন আলমগীর, মঞ্চে উপস্থিত আয়কর আইনজীবী, শ্রমিক নেতা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড বিষয়ক সম্পাদক, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য
শ্রমিক নেতা মাজহারুল ইসলাম, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনের নিচে বড় একটা ফেটের মধ্যে আমরা পাঠিয়েছেন। আমরা সবাই জানি এখানে আমরা যারা আছি আমরা সবাই মায়ের পেটে ছিলাম না? কথা বলতে হবে। আমি 3টা পেটের কথা বলবো। আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম, এ কথাটা সত্য? তাহলে জুরিশনে বললে অসুবিধা কি? আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভটা একটা পেট, আর মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন পরে এখন আমরা জমিনের গর্ভে আছি। আমাদের পায়ের নিচে মাটি আছে, উপরে আসমান আছে। এটা আকারে একটু বড় পেট। এরপরে আমরা কোথায় যাব? কে বলতে পারবেন? এরপরে আমরা কোথায় যাব? না চিরদিন আমরা এখানে থাকবো? চিরদিন থাকবো? কেউ দেখেছেন কোন শাসক, কোন প্রধানমন্ত্রী, কোন শ্রমিক নেতা এই জমিনে অক্ষত আছেন? নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম টোটাল পৃথিবীর বাদশা ছিলেন। 1000 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। উনিও চলে গেছেন। হযরত মূসা 50-1000 বছর এই পৃথিবীতে ছিলেন, তিনিও চলে গেছেন। সুতরাং আমরা একটা নির্দিষ্ট মেয়াদ অন্তে এই জমিনে মায়ের গর্ভ থেকে বের হয়ে হামাগুড়িতে নাবালক অবস্থা থেকে সাবালকত্বে পৌঁছেছি। সাবালকত্ব থেকে আমরা যৌবনে পৌঁছে অনেকের বয়স এখন 20 থেকে 30, কেউ আমরা এখানে 40, কেউ 50, কেউ 60 অতিক্রম করছি। আমরা সময় আর বেশি নাই, না বেশি আছে? সময় বেশি নাই। আমরা বাজারে গিয়ে যখন ব্রেড কিনি তখন কি বলি? এই ব্রেডটার মেয়াদ আছে কিনা। তাইলে আমরা বুঝতে পারলাম যে ব্রেডের 3 দিনের একটা মেয়াদ থাকে। 3 দিনের মেয়াদ অতিক্রান্ত হয়ে গেলে ব্রেডটা আমরা আর কিনি না। আমরা 3-60 বছর বাঁচি, সর্বোচ্চ বয়স যদি আল্লাহ দিন, আল্লাহর ফয়সালা থাকে, এর আগেও অনেক চলে যায়। আমার যদি 10টা বিল্ডিং এই মুটাবিকর বাটানপাড়া, খানবাড়ি ইত্যাদি এলাকা থাকে, আর কয়েক হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, আর আমার যদি শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, আমার স্ত্রী কি বলবে যে আমার স্বামীকে 2টা দিন রাখে তার সঙ্গে থাকবো? এটা বলবে? বলবে? আমার সন্তান কি বলবে যে আমার বাবা আমার ড্রয়িং রুমে একটা সপ্তাহ থাকেন, আমি আদর করব? বলবে না। তাহলে আমরা যারা দুনিয়ার বিত্ত বৈভবের জন্য মানুষের অধিকার লুট করি, এই লুট করাটা কি ঠিক হচ্ছে? আমাদের সাবেক প্রাইম মিনিস্টার, যিনি পিছনের দরজা দিয়ে 1500 ছাত্র কিশোর শ্রমিক জনতাকে হত্যা করিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে দিল্লির মোদিবাবুর শরণাপন্ন হলেন, তিনি শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে
রাশিয়ার কাছ থেকে মাত্র 69,000 কোটি টাকা লুট করেছে। সম্মানিত বন্ধুরা, ওই লুটের মধ্যস্থতা করেছেন শেখ হাসিনার মেয়ে পুতুল, শেখ হাসিনার প্রতিবন্ধী ছেলে জয়, আর শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক। তাদের মধ্যস্থতায় রাশিয়ার কোম্পানি ওই বিদ্যুৎ প্ল্যান্টটা করতেছে। তারা মাত্র 69,000 কোটি টাকা একটা পাওয়ার প্ল্যান্ট থেকে দিয়েছে। শেখ হাসিনা আরেকজন দরবেশ ছিলেন, আপনারা চিনেন তাকে? ওই দরবেশকে চিনেন? চমৎকার দাড়ি ছিল, দরবেশ ছিলেন দরবেশ সালমান এফ রহমান। উনি দাড়ি কেটে ফলানোর চেষ্টা করছিলেন। উনি শেয়ার বাজার লুট করেছিলেন। ওই শেয়ার বাজার লুট করার কারণে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, কয়েক হাজার মানুষ আত্মহত্যা করেছে। ওই দরবেশ সালমান এফ রহমান কারাগারে গিয়েছেন এবং রিমান্ডে বলেছেন যে বাংলাদেশ থেকে গত 16 বছরে 15.5 লাখ কোটি টাকা বিদেশে পাচারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা, আর আমি তার সচিব। আমি সালমান এফ রহমান তার সচিব। সম্মানিত বন্ধুরা, শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার আগে আমি ছোট বাসার মালিক। আমার বাসার কারেন্ট বিল ছিল 350 টাকা। এখন ওই বাসার কারেন্ট বিল আমি দেই 3,500 টাকা। এভাবে দেশের 17 কোটি মানুষ থেকে কত হাজার কোটি টাকা লুট করে নিচ্ছে। কেন আপনারা কাঁদতেছেন? 16 বছর যে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলো গরিব দুঃখী মানুষের বাড়ির উন্নয়নের জন্য, তার পরিবর্তে আমাদের রক্ত শোষণ করেছে। আমার এই দেশের আমার ভাইদের দারিদ্রতার কারণ, শ্রমিকদের আজকে এই দীর্ঘশ্বাসের কারণ। আমি এখানে বসে আপনাদের বক্তব্য শুনছিলাম আর আমার হৃদয় কাঁপতেছে। কেন আজকে দেশ স্বাধীন হলো? 1971 সালে 30 লক্ষ মানুষ রক্ত দিল, মা রক্ত দিল, বোন রক্ত দিল, ভাই রক্ত দিল। কেন রক্তে কেনায় স্বাধীনতাকে লুট করা হলো? শুধু 16ই ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর সাদা রঙিন পাঞ্জাবি পরে আর মুক্তিযুদ্ধের চেতনার ফেনা তুলে লুটেরা মাফিয়ারা এই জাতি শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আপনাদের শ্রমিকদের সাথে আজ 20 বছর ধরে শ্রমিকদের খেদমতে কাজ করার চেষ্টা করছি। আমি 2004 সাল থেকে 2024 সাল শ্রমিক অঙ্গনে শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করার চেষ্টা করছি। আমি শ্রমিকের দুঃখ বুঝি। কোন শাসক, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে শ্রমিকের ভাগ্যের পরিবর্তনের জন্য খোদার কসম একটু চিন্তা করে না। বাংলাদেশের 14 কোটি ভোটার, 14 কোটি ভোটারের মধ্যে 8 কোটি শ্রমিক। এই 8
অতএব আমরা 53 বছর ধরে লুটেরা, মাফিয়া, মানবাধিকার লঙ্ঘনকারী, গরিবের অধিকার লুটকারী, স্বৈর শাসক, মানুষকে আইনাগরের মতো জঘন্যতম জায়গায় ব্ল্যাকমেল করে মানুষের মানবাধিকার লঙ্ঘনকারীদের দেখেছি। আমরা যদি এখন এই মুহূর্তে সিদ্ধান্ত না নেই যে আমার চিরতরে ভাগ্যের পরিবর্তন করতে হবে, শ্রমিক বন্ধুরা, আমি কুরআনের আয়াত তেলাওয়াত করেছি। এই কুরআন 1650 বছর আগে শ্রমিকের বন্ধু, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরশে আযীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে টোটাল পৃথিবীর মানব জাতির জন্য ন্যায় এবং ইনসাফের মানদণ্ড এই সংবিধান, এই কুরআনের সংবিধান। আর ওই সংবিধানকে আমরা না মানার কারণে, না বুঝার কারণে, না দেখার কারণে, না চিনার কারণে, সঙ্গে না থাকার কারণে ওই বৈরাগ্যবাদী, জাহেল, মুনাফিক, ফাসিক, লুটেরা নেতারা আমার আপনার অধিকার লুট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি হলো? তোমরা কেন সংগ্রাম করছো না তোমাদের অধিকার আদায়ের জন্য? আজ মানুষ কলোনিতে, রিস্কার গ্যারেজে, আমার জনপদে জনপদে না খেয়ে রাত্রি যাপন করছে আমার শ্রমিক জনতা। দোষতলা অট্টালিকার নিচে মহাজন কলোনি বানিয়ে দিয়েছেন, ওই কলোনির ভাড়াও তিনি নেন। কোথায় আমার অধিকার? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, তুমি যদি কুরআনকে সংবিধান মানো, স্থায়ীভাবে তোমার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বন্ধুরা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি মনে করি আমরা আমাদের অধিকার সম্পর্কে স্থায়ীভাবে চিরস্থায়ী বন্দোবস্ত করতে হলে ন্যায় এবং ইনসাফের মানদণ্ড মহাগ্রন্থ আল কুরআনকে সংবিধান হিসাবে বেছে নিতে হবে। আগামী নির্বাচন, আজ আমাদের যে সমস্যা, আমরা আমাদের ইজি বাইক, আমাদের ব্যাটারি চালিত গাড়ি, ওইগুলা না চালানোর কারণ যারা বাধা দিচ্ছে, আপনারা যারা বক্তব্য রেখেছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, কোন অধিকার নাই আমার অধিকার লুট করার। ডিসি সাহেবের কোন এখতিয়ার নাই একজন নাগরিকের অধিকার লুট করার। আমি এই বাংলার মায়ের সন্তান, একজন শিল্পপতির যে মূল্য, আমি রিক্সা ড্রাইভার আমার সমান মর্যাদা। একজন কোটিপতির যে মর্যাদা, আমার ভ্যান ড্রাইভারের সন্তানের সমান মর্যাদা। আমি ওই দিন সার্কিট হাউসে বলেছিলাম নেতৃবৃন্দকে যে যানজট আর বানজট যাই বলেন, আমার ব্যাটারি চালিত ভাইদের রিজেকের উপর কুড়াল মারবেন না। তারা সেদিন বলেছিলেন যে আমরা শুধু কুদরতুল্লাহর সামন থেকে ওই চৌকিদিকি পর্যন্ত এই রোডে না ঢোকার জন্য ব্যাটারি চালিত বাইকদেরকে নিষেধাজ্ঞা দেব, আর বাদ বাকি সিলেটের অলিতে গলিতে এবং দক্ষিণ সুরমার এই এরিয়ায় ইউনিভার্সিটি থেকে তেমুকি টুকর বাজার, ওইদিকে সালিটুকর পর্যন্ত
কিন্তু আমরা আজ খবর পাচ্ছি 42টা ওয়ার্ড থেকে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত শ্রমিক নেতারা কাঁদতেছে তার সন্তানের জন্য। আমাদেরকে ওই অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এমন ভাবে আমরা ঐক্যবদ্ধ হব যেন আমার জীবন যদি চলে যায়, আমার লাশ ফেলে আমার ভাই চলে যাবে না। পারবেন তো আপনারা? দেখেন রংপুরের আবু সাইদ, রংপুরের সূর্য সন্তান আবু সাইদ এই রাষ্ট্র ক্ষমতায় 16 বছর যে ডাইনি মাফিয়া, মানুষের অধিকার লুটকারী, মহাসাগর লুটকারী, চরিত্রহীন লম্পট শাসক বসে আছেন। জামাত ইসলামী, বিএনপি, আরো যেগুলা রাজনৈতিক দল 16 বছর আন্দোলন করেও ওই মাফিয়াকে ক্ষমতা থেকে সরাতে পারে নাই। কিন্তু আপনার আমার সন্তান, সূর্য সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয় থেকে আমার তরুণ যুবকরা বের হয়ে বলল, মাফিয়া তোমাকে আর সময় দেওয়া যাবে না, আমি অধিকার চাই। তুমি আমাকে রাজাকার বলছো, তুমি রাজাকার, তুই রাজাকার বলে অধিকার আদায় করে নিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আবু সাইদ সেদিন বুক টান দিয়ে বলেছিল, আমার অধিকারের জন্য আমার বুকে গুলি করো। একটা গুলি, দুইটা গুলি, তিনটা গুলি, 7টা গুলি খেয়ে আবু সাইদ মাথা ঘুরিয়ে পড়েছিল। আর আবু সাইদের এই গুলি খাওয়া দেখে লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক, মা বোন রাস্তায় নেমে আসলো। শুধু চুর মাফিয়া ডাইনি হাসিনার দল দাস গোলামরা ছাড়া আর সমগ্র বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সুতরাং অধিকার আদায়ের জন্য ঘরে বসে থাকলে হবে না। আপনারা সেদিন ঘরে বসে থাকবেন যদি কোরআনকে সংবিধান হিসাবে বাংলার মানুষ সংখ্যাগরিষ্ঠ মেজরিটির মাধ্যমে ব্যালটে সিল মেরে বলে আমরা কোরআনের পক্ষে রায় দিলাম। সর্বোচ্চ সংখ্যক 151টা সিট যদি কোরআনের পক্ষের দল পেয়ে যায়, বাংলার সংবিধান হয়ে যাবে মহাগ্রন্থ আল কুরআন। আর কোরআন বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ সর্বোচ্চ ন্যায় বিচারক, আমার আল্লাহ শ্রমিকের বন্ধু। আমার আল্লাহ বলছেন, আমি নামাজে লাইনে সর্বপ্রথম যদি কোনো রিক্সার ড্রাইভার থাকে, কোনো জুতা সেলাই করনেওয়ালা মুসলিম থাকে, তাকে সরিয়ে দেওয়ার কোনো অধিকার কেউ নাই। আমার আল্লাহ আমাকে কতটুকু মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদার কিতাবকে আমরা পিছনে ফেলে রেখে শুধু কাঁদতেছি, আমার অধিকার দাও, আমার অধিকার দাও, আমার অধিকার দাও। কে আপনাকে অধিকার দেবে? যিনি আপনাকে সৃষ্টি করলেন তিনি তো আপনার অধিকার দিয়ে দিয়েছেন। যিনি আপনাকে, আপনার মায়ের মুখে দুধ ছিল না, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরেই মায়ের স্তনে দুধ আসলো, আপনি আমি খাবো
জন্য ওই রক্ত আপনাকে অধিকার দিয়ে দিয়েছে। ওই অধিকার তো আমরা দিচ্ছি না। সুতরাং সম্মানিত বন্ধুরা, আমাদেরকে স্থায়ীভাবে অধিকারের জন্য লড়াই করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলতেছেন আমি সংবিধান সংশোধন করব। আমরা তার কাছে এখান থেকে দাবি জানাই, এত সংশোধনের দরকার নেই। আপনি বলে গেলেন কুরআন বাংলার সংবিধান, সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে সেটা, সমস্যার সমাধান হয়ে যায়। বন্ধুরা, কুরআন যদি সংবিধান হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থা জাকাতের মাধ্যমে 8 কোটি শ্রমিককে তালিকা করবে, কোন শ্রমিকের কত টাকার প্রয়োজন, কাকে কত টাকা দিলে ব্যবসার মাধ্যমে তার জীবনের নিশ্চয়তা হয়ে যাবে, তাকে আর ভিক্ষা করা লাগবে না, তার আর দাঁড় করা লাগবে না। রাষ্ট্র ব্যবস্থা আপনার ঘুষ নেবে, আপনার অধিকারের জন্য রাস্তায় নামা লাগবে না, আপনার জাকাতের জন্য, চিকিৎসার খরচের জন্য আপনি কমিশনারের কার্যালয়ে যাওয়া লাগবে না। রাষ্ট্র আপনার মৌলিক সমস্যার সমাধান করে দিবে। এই আসুন, আগামী নির্বাচন 1.5-2 বছর পরে হবে ইনশাআল্লাহ। ওখানে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করব ইনশাআল্লাহ। এখন সাময়িকভাবে আমাদের অধিকারকে যারা আটকে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম। আমরা এই লড়াই সংগ্রামের জন্য রেডি আছি তো? রেডি থাকলে আমার নেতৃবৃন্দ বলেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীতে 27টা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন রয়েছে। আপনারা সবাই দক্ষিণ সুরমাতেও রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন রয়েছে। আমার সংগ্রামী সভাপতি আছেন, যিনি মহানগরের সহ সাধারণ সম্পাদক, উনি ডি ফরম নিয়ে আসবেন। আপনারা আপাতত সবাই ওই ডি ফরম ফিল আপ করে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফরম ফিল আপ করে আপনারা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্মে চলে আসেন, তাহলে সুশৃঙ্খল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে নামতে চাই না এলোমেলো ভাবে। 5 আগস্টের যে আন্দোলন হয়েছে, কে কোন দিক থেকে এসেছে, কার নাম কি, কোন তালিকা না থাকার কারণে এখনো লাশ মিলছে, এখনো অনেক লাশের খবর পাওয়া যাচ্ছে না। বিজয়ী হয়ে যাওয়ার পরে এখনো অনেক বাবা তার সন্তান গুরুস্থানে গিয়ে খুঁজতেছে। অধিকার আদায়ের জন্য আমাদের সুশৃঙ্খল ভাবে আমাদের নাম ঠিকানা আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে পৌঁছে দিতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বলতে চাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্ডারে আরো মিনিমাম 600 ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। আমি চিন্তা করতেছি আমাদের জামাত ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের এবং উনার ভাই কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান, উনি এখন সিলেটেই আছেন, এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, প্রশাসন, বিএনপি এবং জামাত ইসলামী, পুলিশ সুপার, মেট্রো পুলিশ এবং ট্রাফিক পুলিশদের নিয়ে এসব সিদ্ধান্ত নিয়েছে। আমরা যেখানে করতে হবে, আমাদেরকে এখানে আমরা যারা আছি আমাদের মধ্য থেকে 25 থেকে 30 জনের দায়িত্বশীল পর্যায়ের একটা কমিটি আজকেই আপনারা করে দেবেন। আমাদের আলমগীর ভাইয়ের কাছে তালিকা, আমরা পরবর্তীতে 42টা ওয়ার্ডে, আমি আমার এই ভাইয়ের কাছ থেকে খবর নিয়েছিলাম, 42টা ওয়ার্ডে মিনিমাম 42 থেকে 50,000-এর মতো
ব্যাটারি চালিত রিক্সা রয়েছে। আমরা একটা পরিকল্পনা করব, ওই 42,000 শ্রমিক ভাইদেরকে আমরা একত্রিত করব। পারবো ইনশাআল্লাহ? প্রয়োজনে সিলেট শহরে মাইকিং করা হবে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মাইকিং করা হবে। ব্যাটারি চালিত রিক্সার জন্য যারা আটকে আছেন, চালাতে পারছেন না, আপনারা আসেন সিলেট অডিটোরিয়ামে অথবা আসেন শহীদ মিনারে। এই ফাইনাল ডাক আপনাদেরকে নিয়ে আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা যদি 40,000 লোক এক জায়গায় জড়ো হই আর 2 হাত তুলি, কত হাত হয়? কত হাত হয়? 80,000 হাত উঠালে এক জায়গায় জড়ো করে আপনার আমার অধিকার কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা একটা পরিকল্পনা দেব, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দের, নির্বাহী নেতৃবৃন্দকে নিয়ে, সব ওয়ার্ডের শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আমরা শক্ত কমিটি করব। ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে বসবো, বসে আমরা ডিসি সাহেবের কাছে যাব, পুলিশ সুপারের কাছে যাব, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাব। সর্বশেষে আমাদের দাবি যদি আদায় না হয়, আমরা এই 40,000 শ্রমিক ভাইদেরকে নিয়ে সমাবেশ করব। আমরা ফাইনালি আমাদের অধিকারের জন্য লড়াই করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, আজান হচ্ছে, একজনে আজানের উত্তর দেন। এই কাজগুলো করতে হলে আমরা নিয়ম মাফিক, আমরা যদি নিয়ম মাফিক এই কাজগুলো করতে হয় এবং ফাইনালে পৌঁছতে হয়, মিনিমাম আমাদের 15টা দিন সময় লাগবে, লাগবে না? এই সময়টুকু আমাদেরকে দিতে হবে। আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই সময়টুকু দিতে হবে, আর এই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা কাজ চালিয়ে যাব বিধি মোতাবেক। আমরা ভাঙচুর করব না। আমরা প্রয়োজনে লাশের কাফনের যে কাপড়, এই কাপড় পিনবো, আর হাতে থালার বাটি দিব, নিয়ে আমরা শহীদ মিনারে যাব। যে তোমরা খাবে আর আমরা খাবে না, তাহলে আমাদেরকে একটা জাহাজ আনিয়া তোমরা সমুদ্রে ফেলে দেও। যেভাবে শেখ হাসিনা শাপলা চত্বরে কয়েক লক্ষ আলিম ওলামা হত্যা করে জাহাজ দিয়ে সমুদ্রে লাশ ফেলিয়ে দিয়েছিল। বর্তমানদেরকে বলবো, তোমরা এই ধরনের খাল করো। আমরা কাপড়ের কাপড় পরে এসেছি, আমাদের সমস্যার সমাধান না দিলে আমাদের স্ত্রী সন্তানাদি সহ তোমরা আমাদেরকে কোথায় ফেলে দাও। আর আমরা যদি সমাজের অংশ হয়ে থাকি, আমরা যদি রাষ্ট্রের নাগরিক হয়ে থাকি, অবশ্যই আমার আওয়াজ, আমার দাবি আপনাকে মানতে হবে। আসুন, এই দাবি পূরণ হয়ে গেল, আমরা কি জান্নাতে চলে যাব? আমাদের লাশটা যখন কবরে রাখা হবে, 3 বেলা পেট করে আমি খেলাম, কিন্তু আমি আমার রবের সিদ্ধান্ত মানলাম না, তাহলে আমার লাশ কবরে রাখার পরে যখন আবার আমাকে জীবিত করা হবে, তখন কি আমরা জান্নাতে যাওয়ার জন্য এই জমিনে আমাকে পাথর সংগ্রহ করা লাগবে? এই কাজটুকু আমাদের করতে হবে না? আমরা যারা মুসলিম আছি, আমরা যারা কলিমাওয়ালা, এই কলিমাওয়ালাদেরকে নামাজ পড়তে হবে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ? এই কলিমাওয়ালাদেরকে নামাজ পড়তে হবে, এই কলিমাওয়ালাদেরকে কুরআন শিখতে হবে, এই কলিমাওয়ালাদেরকে হাদিস পড়তে হবে, এবং ইসলাম জানার জন্য ছোটখাটো সহজ সহজ কিছু বই পড়তে হবে। এগুলাতে রাজি আছি তো আমরা? আর যারা আমরা অন্যান্য ধর্মাবলম্বী আছি, আমরা আমাদের ধর্মীয় মৌলিক জ্ঞানগুলো আমাদেরকেও চালু করতে হবে। আমরা করবো তো ইনশাআল্লাহ? যে যে ধর্মাবলম্বী আছে, প্রত্যেক ধর্মে চুরি নিষিদ্ধ, প্রত্যেক ধর্মে জিনা নিষিদ্ধ, প্রত্যেক
ধরনের বাদখাম করা নিষিদ্ধ। অন্যান্য ধর্মাবলম্বীরা বলে আমরা স্বর্গে যাব, আর আমরা ইমানদাররা বলি আমরা জান্নাতে যাব। স্বর্গে যেতে হলো কাজ করতে হবে নেক আমল, আর জান্নাতে যেতে হলো নেক আমল করতে হবে। আসুন সম্মানিত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসে চলে গিয়েছেন তাদেরকেও সৃষ্টি করেছিলেন। আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। আর এই সফলতা যদি আমরা নেক আমল করতে পারি তাহলে আমরা দুনিয়ায়ও সফল হব, আখিরাতেও সফল হব। আমাদের সবাইকে এই কথাগুলো বুঝতে হবে, তাহলেই আমরা দুনিয়ায় আমরা ঠক খাবো না, কবরে আমার লাশ রাখার পরেও আমরা ঠক খাবো না, আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে আমরা এসব কর্মসূচি নেব, ওই কর্মসূচিতে আপনাদের প্রতিনিধির মাধ্যমে আপনাদেরকে যখনই জিহাদের জন্য, লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য আহ্বান করা হবে আপনারা বলবেন লাব্বাইক। পারবেন তো? আগামী দিনের আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার চেয়ারম্যান সাহেব রায়হান ভাই বলেছিলেন, এই গাড়ি না চালাতে পারার কারণে কোনো ভাই যদি একবারে নিরুপায় হয়ে থাকেন, করে খাবার না থাকে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাময়িক এই কষ্টের সাথে একাত্মতা পোষণ করবো ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ সুরমা থানার সংগ্রামী সভাপতি আছেন, তার মোবাইল নম্বর রাখেন, তার সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাকে 2-5 দিনের সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, শ্রমিক কল্যাণ ফেডারেশনে এবং আমরা যারা আছি, আমরা যদি শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগদান করি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের 1 লাখের মতো শ্রমিক এই মহানগরীতে আছে। আমরা যদি প্রত্যেকে 10 টাকা করি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফান্ডে জমা দেই, তাইলে 1 লাখের সাথে কয়টা শূন্য? 1 লাখের সাথে কয়টা শূন্য আছে? 5টা শূন্য আছে। আর আরো 10 টাকা করে দিলে আরো একটা শূন্য যোগ হয়, কত টাকা হয়? 10 লক্ষ টাকা। আর আপনি দিচ্ছেন কত? 10 টাকা। 1 লাখ শ্রমিক 10 টাকা করে দিলে, প্রতিদিন দরকার নাই, মাসে 10 টাকা করে দিলে 10 লক্ষ টাকা শ্রমিকের ফান্ডে চলে আসবে। শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো শিল্পপতির কাছে যাওয়া লাগবে না, কোনো সুদী ব্যাংকে যাওয়া লাগবে না, পাড়া মহল্লার কোনো সুদখোরের কাছে যাওয়া লাগবে না। আপনার বউ, আপনার সন্তান হবে, 20,000 টাকা দরকার, এই মুহূর্তে হসপিটাল যাওয়ার প্রয়োজন, আপনি সুদুরির কাছ থেকে 20 নিচ্ছেন, 40 নিচ্ছেন। তাইলে তো আমরা এই সমস্যার সমাধানও করতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি আমরা 10 টাকা করে আমার শ্রমিক কল্যাণের ফান্ডে দিই, পারবো ইনশাআল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা, ঐক্যবদ্ধ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে। 8 কোটি শ্রমিক যদি আমরা ঐক্যবদ্ধ হই, আর আগামী নির্বাচনে 8 কোটি শ্রমিক আমরা বলি যে আমরা কোরআনের পক্ষে, আমরা রায় দিলাম, আর কোনো সমস্যা থাকবে না? আর কোনো সুদখোর আসবে না? আর কোনো ডাকাত আসবে না? ব্যাংক লুটেরা আসবে না? চরিত্রহীন আসবে না? লম্পট মমতা খবর তুলাইয়া সংশোধন আসবে না? সুন্দর হয়ে যাবে। পরিমণিরা আসবে না? মামুনুর রহমান সংসদে যাবে, সাইদি সাহেবের উত্তরসূরিরা সংসদে যাবে, আজহারি সংসদে যাবে, আমির হামজা
করবে না। খুদার কসম, খুদার কসম, এরা আমানতদার, এরা বিশ্বস্ত। আসুন ওই আমানতদারদের পক্ষ আমরা অবলম্বন করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।